যে আসলে মানে যেই নিরপেক্ষ নির্বাচন বা নির্বাচন ব্যবস্থাই পরে নষ্ট করে দিয়েছিল শেখ হাসিনা, যার ফলশ্রুতিতে এত কিছু, আবারও প্রশ্ন উঠছে যে নির্বাচন আসলে নিরপেক্ষ হবে কিনা। অলরেডি একদম যারা প্রতিদ্বন্দ্বী দল থেকে বলা হচ্ছে, সেটা কি বড় ধরনের মানে আশঙ্কার জায়গা না? একটা বাক্য বলে আমি একটা জিনিস অ্যাড্রেস করে তারপর সেই বাক্যটা হচ্ছে, সব রাজনৈতিক দলের সবার সব কথা বিশ্বাস করবেন না, এর মধ্যে কোনো আলাদা বিষয় নেই। রাজনীতি করতে হলে রেটেরিক্স লাগে, আমি আসছি সেই জায়গায়। ভাইয়ের দু একটা কথা একটু বলতে চাই, সেটা হলো মামলা আছে জুলাইয়ের, প্রার্থিতা বাতিল হয়নি, কার ছিল তার হয়েছে। মামলার সাথে সংসদ নির্বাচনের যোগ্যতার কোনো সম্পর্কই নেই। আপনার নামে 1 কোটি মামলা থাকতে পারে, আপনি নির্বাচন করতে পারবেন। যেটা আছে সেটা হলো নৈতিক স্খলনজনিত অপরাধে আপনি যদি 2 বছরের কমপক্ষে কনভিকশন পান, আপনার শাস্তি হয়েছে নিম্ন আদালতে অ্যাটলিস্ট, তারপর আপনি অযোগ্য হবেন। আর একটা জিনিস এবার নতুন যোগ করা হলো, আইসিটিতে চার্জশিটে যদি আপনার নাম থাকে, এটা আমি নৈতিকভাবে সঠিক মনে করি না, কিন্তু এটা আইনে এবার যুক্ত করা হয়েছে, কিন্তু তাও চার্জশিটে। এর বাইরে জুলাইয়ের হত্যা নিয়ে আপনার যত মামলা, সেটা যদি আইসিটিতে না থাকে, অনেক থানায় অনেক মামলা হয়েছে, আমি দেখলাম ওই থানায় মামলা নিয়ে লোকজন খুব শোরগোল করছে। আমরা একটা রাষ্ট্র আইন দিয়ে চলবে। উনি সত্যিই খুনি হতে পারেন, উনি সত্যি স্বৈরাচারের দোষর হতে পারেন, কিন্তু আইন যা বলে একটা স্টেট তা দিয়ে চলবে, প্লেন অ্যান্ড সিম্পল। আমার যদি ভালো নাও লাগে, আমাকে ওটা মেনে নিতে হবে। এটাই গণতন্ত্রের কথা আমরা বলি কেন? গণতন্ত্র কেন একটা স্বৈরাচারী দেশ না? কারণ এখানে রুলস অফ ল মানে এটা কাজ করবে, এটা হচ্ছে ব্যাপার। জরিপ প্রসঙ্গে দু একটা কথা একটু বলি, সেটা হচ্ছে জরিপের ভাই যে প্রসঙ্গের কথা বললেন, আমি জরিপ নিয়ে এমনি আমাদের এই অঞ্চলের জরিপকে আমি আসলে পাত্তা দিই না, কোনো জরিপ আগের যেগুলো বলছেন ওগুলোকে পাত্তা দিই না। আমি এটার রেফারেন্স হচ্ছে 2024-এ ভারতে যতগুলো জরিপ হয়েছে সেটার একটা উইকিপিডিয়ার পেজ আছে, যে কেউ গিয়ে ঢুকে দেখে আসুক। ভারতের মতো দেশ যারা এত বছর গণতন্ত্রের চর্চা করে, সেখানে নির্বাচনের আগে এবং এক্সিট পোলও হয়েছে, যেটাকে আরো বেশি ডিসাইসিভ বলা হয়। মানে কংগ্রেসের যে ইন্ডিয়া জোট, হ্যাঁ কংগ্রেসের যে ইন্ডিয়া জোট, সেটা গত নির্বাচনে 234 সিট পেয়েছে। প্রায় সব জরিপ 130, 140, 150 সিট দিচ্ছিল, আর বাকি সবগুলো বিজেপির দিকে যাচ্ছিল। একটা জরিপ 93 সিট দিয়েছে। সো এই অঞ্চলের লোকজন সঠিক কথা বলে মনে হয় না আমার কাছে। আমি কোনো জরিপকে পাত্তা দিই না, ওটাও সেটা জরিপ আমার কাছে মনে হয় না। আর ভার্সিটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো না, করলে দেখানো যেত এই ভার্সিটির রেজাল্ট দিয়ে মানে তো ভূমিধ্বস বিজয় হচ্ছে জামাতের, মানে ব্যাপারটা এরকম মনে হচ্ছে, আমি তাই মনে করি না। আচ্ছা, ভাইয়ের কথার মধ্যেই একটা স্ববিরোধিতা আছে। খেয়াল করি আমরা, বিএনপির অবস্থা যদি এতই খারাপ হয়, সবাই আবার বিএনপির দিকে ঝুঁকে পড়ছে কেন? যদি ঝুঁকে পড়ে থাকে, আমি তার বক্তব্য থেকে বলছি, প্রশাসন, সচিব, ব্যবসায়ীদের বিরাট একটা বাঞ্চ, সবাই এখন দেখা করে, ইভেন আমি পড়ে শোনাতে পারি, জামাতের আমির গিয়ে বলেছেন একসাথে কাজ করতে চান এবং একটা জাতীয় সরকারে থাকতে চান টাইপের আলাপ উনি করেছেন, যে একটা স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের পর ফলাফল ঘোষণার আগেও আমরা তার সাথে দেখা করতে চাই, একটা 5 বছরের জন্য একটা স্থিতিশীলতা নিশ্চিত করে। উনি জাতীয় সরকারে থাকতে চান কথাটা বলেন না, কিন্তু এরকম আমরা একসাথে কাজ করতে পারি, এসব বলেছেন। তো সবাই ওখানে যাচ্ছে, মানে এটা কি তাহলে বিএনপির অবস্থা যদি এত খারাপ হয়, মাঠের অবস্থা যদি এতই খারাপ হয় যে ডাকসু জাকসু সবগুলোতে জিতে গেছে, নেক টু নেক দেখাচ্ছে, তাহলে এরকম হেলে পড়া কেন? হেলে পড়া ইটসেলফ ইন্ডিকেট করে এই প্রবণতা আছে, কিন্তু আমি এটাকে ভালো বলছি না, আমি জাস্ট জরিপের সাথে এটাকে তুলনা করছি। এবার আপনি যে কথাটা বলছেন, এই জায়গাটায় আমি বলতে চাচ্ছিলাম যে সবাই যাচ্ছে, ঝুঁকে পড়ছে, সেখানে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন উঠতে পারে। এবং এই যে ঝুঁকে পড়ছে বলে শোরগোল করছে জামাত, এনসিপি, এই শোরগোলটাও দরকার আছে। এর মানে এই না অলরেডি ঝুঁকে পড়েছে। রাজনীতি আপনি যখন করতে যান, একটা পটেনশিয়াল থ্রেটকে মাথায় রেখেও আপনি শোরগোল করবেন, এটা আমার মনে হয় উচিত। যখন হয়ও নাই তখন আপনি শোরগোল করবেন। এই কারণে শোরগোল দেখে এটা বলা যাবে না। ধরুন ভাই যেটা বলছেন যে সরকার সব ঝুঁকে গেছে, এই সরকার পুরো বিএনপিকে ক্ষমতা নিয়ে আসতে পারতেছে, তো তাহলে তো জামাতের নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন করা উচিত, তাই তো? যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে, আসলে ব্যাপারটা এরকম না। এতই যদি হয়ে থাকে, সবাই মিলে বসে আছে, নির্বাচন কমিশন, প্রশাসন, সরকার তাকে এই প্রোটোকল দিচ্ছে, তো ওনারাই সবাই ক্ষমতায় নিয়ে আসতে চায়, তো জামাতের তো নির্বাচনে যাওয়া উচিত না, আগে এসে ঘোষণা দিয়ে। কতখানি নৈতিক মনে করেন যদি কোনো নির্বাচন ঘোষণা হবার পরে বিএনপির সঙ্গে সরকারের যে আচরণ, সরকারের বিভিন্ন মানে সংস্থার যে আচরণ, সেটা কি? আমি সংস্থার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে আমি যেটা মনে করি, ওনার
সেই রকম রিস্ক আছে, একটু খেয়াল করি। এখন জামাতের প্রধান পেলেন না কেন আমি যদি বলি এভাবে, জামাত প্রধান কিন্তু দীর্ঘদিন থেকে বাংলাদেশের সিস্টেমেই চলছেন, অ্যান্ড হি ইজ সেফ। তারেক রহমানের লম্বা আলোচনা, উনি কিভাবে এই দেশ থেকে চলে যেতে হয়েছে, পরে কিভাবে আসছেন, তার দল কিভাবে একটা দেশের শত্রুতে পরিণত হয়েছে, বেশি আলোচনা হচ্ছে, একটা শত্রুতে পরিণত হয়েছে, তার যে রিস্কের আলাপ আছে, এগুলো সাবস্ট্যান্টিভ, এগুলো অনেক তো আমরা জানিও না, সরকার জানে, উনি জানেন, সবকিছু মিলে কোঅর্ডিনেট করে হয়তো এটা করা হয়েছে, সেটাকে আমি ওইভাবে দেখতে চাই। এর বাইরে আবারও বলছি, অনেক ক্ষেত্রেই না এই অঞ্চলে এটা প্রবণতা। কিন্তু যাই একটা কথা বলি, মানে একটা কথা আছে যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সেগুলোতে ক্ষমতার পরিবর্তনের সাথে জনসমর্থনের পাশাপাশি সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি এবং ইন্টারন্যাশনাল যে একটা ইনফ্লুয়েন্স, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি জানি না এটা কতখানি বাস্তবসম্মত। আমি আমার অপিনিয়ন বলি, সেই জায়গাটা থেকে আমরা দেখছি যে সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, সব জায়গাতে ইভেন গণমাধ্যম পুরোটাই কোনো একটা দলের দিকে ঝুঁকে গেছে। সেখানে একটা কথা থেকেই যায় যে একটা কনস্পিরেসি থিওরি তো কাজ করে। আমি পাল্টা বলি, সেটা হচ্ছে যদি এটা ঘটেও, এখন ভাইয়ের হয়তো ভালো লাগবে না, জামাত অনেক 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 পেছনে বিএনপি যেতে, ইটস মাই পারসেপশন। এই যে জরিপটা হয়েছে, আমি আবারও বলছি, জরিপ বলছে ভাই ওটা বিশ্বাস করছেন ব্র্যাকেটটা, আমি এটা করছি, আমি এটাকে সঠিক মনে করি, কারণ 1 মাস আগে আসলে জরিপের যারা ভোট দেবে না তারা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কথা। এর মধ্যে আরেকটা জরুরি ব্যাপার আছে, এই জরিপ করা হয়েছে ডিসেম্বরের 20 থেকে জানুয়ারির 1, এর মধ্যে দুটো ঘটনা ঘটেছে। তারেক রহমান দেশে এসেছেন এবং বেগম খালেদা জিয়া মারা গেছেন। 1984 সালে ইন্দিরা গান্ধী যখন মারা যান, 84 সালে একটা নির্বাচন হয়েছিল ভারতে, কংগ্রেস তার ইতিহাসের সর্বোচ্চ সিট পেয়েছে 414, আগের নির্বাচনের তুলনায় 61টা সিট বেশি পেয়েছে। ইন্দিরা গান্ধীর মারা যাওয়া আর ম্যাডাম একই রকম আমি এটা বলতে পারি। ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ম্যাডামকেও স্লো হত্যাকাণ্ড হিসাবে আপনি ট্রিট করতে পারেন, কারণ এটাই, উনি জেলে ছিলেন, উনি ট্রিটমেন্ট নিতে পারেননি, ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে, এই অভিযোগ আছে, উনি বাইরে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করলে ভালো থাকতে পারতেন। সো ওনার এই মৃত্যু এই সময় হওয়ার সাথে ওনার উপর অত্যাচার নিপীড়নকে আপনি দায়ী করতে পারেন। প্লাস উনি যেভাবে গেলেন, উনি যেভাবে সবার শ্রদ্ধেয় ব্যক্তি হিসাবে গেলেন, এই সিম্প্যাথি ভোটও যোগ হবে আমি শিওর। ফলে যারা নন ডিসাইডেড ছিলেন তারা এই ডিসিশন নিতে পারে, এটা আমার ধারণা। আবারও বলছি, এটা আমরা নির্বাচনের পরে বুঝবো, ভারতে মেলে নাই, আমারটা নাও মিলতে পারে। তো এই কথা এই প্রসঙ্গে বলছি, যেহেতু অনেক ডিফারেন্স আছে। এবার ধরুন কারো একটু লিন করার বেশি পরিমাণ, তো এই কারণে যদি কনফিউশন থাকতো তো লিন করতো না, আর বরং কাছাকাছি হলে যেটা হয়, কিছু লিন করলে এটা সাবস্টেন্সিয়াল একটা প্রভাব দেখা যেতে পারে। সেটা আপনি নেক টু নেক আছেন, একটু যদি যোগ হয় আপনি জিতে গেলেন, কিন্তু ডিফারেন্সটা এত বেশি, এটা খুব বেশি সমস্যা হবে না। কিন্তু তার মানে কি এটা হতে হবে? আমি মনে করি না এটা হতে হবে, এবং এই প্রবণতার বিরুদ্ধেই আমি কথা বলছি। এবং জামাত বা অন্যান্য দল যারা মনে করছে এগুলো হচ্ছে, তারা স্পষ্ট তথ্য প্রমাণ নিয়ে কিন্তু এগুলো নিয়ে কথা বলা দরকার, নির্বাচন কমিশনে যাওয়া দরকার, মিডিয়াতে শোরগোল করা দরকার। আমাদের এই নির্বাচনী ব্যবস্থাটা একটা সিট যে দল পেতে পারে তারও সুরক্ষা দিতে হবে, এটা কিন্তু আমি মনে করি। মানে প্রবণতা ওইদিকে দেখছেন কিনা? হ্যাঁ, আমি কিছুটা প্রবণতা দেখছি।